প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব পরিসংখ্যানের অনুসরণের 17 অধ্যায়ের ক নাম্বারের জন্য উপযোগী যে প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় আসে। আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি ইনশাল্লাহ পরিসংখ্যানের 10 পেতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। আপনি এখানে আমাদের মোট 3টা ভিডিও হবে। এটা হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টে শুধু ক নাম্বারের জন্য আজকে আমরা জানবো কোন কোন প্রশ্নগুলো আপনাদের ক নাম্বার আসতে পারে, সবগুলো আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আসুন তাহলে আমাদের শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার বলছে 4, 8, 6, 9, 3, 6 এর পরিসর নির্ণয় করো। তাহলে পরিসর সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এখানে সর্বোচ্চ মান মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা, এখন সবচেয়ে বড় সংখ্যাটা হলো 9, তারপর হচ্ছে মাইনাস সর্বনিম্ন মানে হচ্ছে সবচেয়ে ছোট মানে 3, তারপরে ব্র্যাকেট যোগ 1 এটা সূত্রের 1। তারপরে 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6, তারপরে যোগ হচ্ছে 1, তারপরে 6 1 যোগ করলে হয় 7। এটা হচ্ছে পরিসর এভাবে নির্ণয় করা লাগে। আপনি পরিসর নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে 2 নম্বর প্রশ্ন বলছে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি 2 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যার সূত্রটা হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র। তো আমরা পরিসরটা একটু ইতিপূর্বে পাইছি 7, তারপর হচ্ছে শ্রেণীব্যাপ্তি হলো কত আমাদের 2, তার মানে 7/2, তার মানে কত আসে 3 আমাদের এখানে আসে 3.5। আমরা এখানে যদি দশমিক থাকে, শ্রেণী সংখ্যা যদি কখনো দশমিক থাকে তাহলে দশমিক উড়াইতে হবে। তাহলে দশমিক কীভাবে উঠাবেন, দশমিকের আগে কে আছে এখানে 3 আছে, তাহলে দশমিকের আগে যে আছে এটার পরের সংখ্যাটা হবে। তাহলে দশমিকের আগে আছে 3, 3-এর পরের সংখ্যাটা কত হবে 4। তাহলে আমাদের এখানে নিচে কত হবে, আমাদের এখানে 4 হবে। সেক্ষেত্রে বন্ধুরা যদি শ্রেণী সংখ্যা 5.7 হয় তাহলে উত্তরটা কত হবে দেখেন, দশমিকের আগে আছে 5, 5-এর পরে সংখ্যাটা কত হবে 6। তাহলে এভাবে আমাদের বের করতে হবে। চলক হলো পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাকে চলক বলে। তাহলে চলক হলো পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাকে চলক বলে। তারপরে প্রশ্ন ছিল চলক কত প্রকার ও কি কি। তাহলে চলক আমরা সংজ্ঞা উদাহরণ সহ দেব। তাহলে চলক হচ্ছে আমাদের 2 প্রকার। চলক হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন চলক, 2 নম্বর ছিল অবিচ্ছিন্ন চলক। তাহলে চলক হচ্ছে 2 প্রকার, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। তো আমরা এখন নিচে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দেব ইনশাল্লাহ। 2 নম্বরে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুটোর সংজ্ঞা দেব। তাহলে আমরা আগে দিব অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞাটা। তো অবিচ্ছিন্ন চলক কাকে বলে? তো অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। তাহলে অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। আর অবিচ্ছিন্ন চলকের উদাহরণ হলো বয়স, উচ্চতা, ওজন। এই 3টা হলো অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। এগুলো মনে রাখবেন, যে কোনো এমসিকিউতে থাকে অবিচ্ছিন্ন চলকের উদাহরণগুলো বয়স, উচ্চতা এবং ওজন। এই 3টা মনে রাখলে আপনার একটা এমসিকিউ সহ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এখন আলোচনা করব বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কাকে বলে বা বিচ্ছিন্ন, তো যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। যেমন জনসংখ্যামূলক উপাত্ত। বিচ্ছিন্ন চলকের উদাহরণ শুধু একটাই, জনসংখ্যামূলক উপাত্ত হলো বিচ্ছিন্ন চলকের উদাহরণ। তারপর আসেন নিচে 4 নম্বর প্রশ্নে ছিল 4 নম্বর প্রশ্ন আমরা কি আলোচনা করব। এখানে দেখেন 4 নম্বর প্রশ্নে বলছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, মানে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এখানে কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাটা হবে কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাটা হলো উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা হলো কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাটা, আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপর বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো আমাদের মোট 3টি। আপনারা সব মনে রাখবেন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো কটা 3টি। এটা এমসিকিউ থাকে। 1 গাণিতিক গড়, 2 মধ্যক, 3 হলো প্রচুরক। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব 5 নাম্বার বলছে 2, 6, 8, 4, 9 প্রদত্ত তথ্যটি কীরূপ। তো এখানে কীরূপ বলতে এখানে বলছে যে এই সংখ্যাগুলো মানে তথ্যগুলো কীরূপ। তো উত্তরগুলো হবে প্রদত্ত তথ্যটির সংখ্যাসূচক তথ্য, এগুলো এই তথ্যগুলো সংখ্যাসূচক, এগুলো পরিসংখ্যানের একটা উপাত্ত। তো আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতেছেন যে এটা কীরূপ তথ্য কি লিখবেন। তারপরে বলছে এখানে সংখ্যাসূচক তথ্য। তারপর বলছে কোনো নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে। তো উত্তর হবে কোনো নিবেশনের একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে। সেক্ষেত্রে বন্ধুরা তার
সেক্ষেত্রে তারপর বলছে 6 নাম্বার, এখানে টেবিল দেওয়া আছে। এই টেবিলটার নিচে বলছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো, মানে এই টেবিলটার ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করবা। কিভাবে তৈরি করব আমরা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী আমরা দেখি একটু। তাহলে এখানে আমাদের এই টেবিলটার নিচে আমরা একটা কলাম বাড়াবো, এই কলামটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। আমি সংক্ষেপে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আর ক্রমযোজিত গণসংখ্যা সারণী এই কলামটা আপনারা কিভাবে করবেন সেটা আমরা দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে নোট করে নেবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের গণসংখ্যা প্রথমেটা ঠিকই থাকবে, মানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হলে প্রথমে যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যাটা আমাদের ঠিকই থাকবে। আমরা এখানে গণসংখ্যা আছে আমাদের 8-এর 8, তাহলে 8 ঠিকই থাকবে। তারপরে এই 8 সংখ্যাটা এর আগের গণসংখ্যার সাথে যোগ হবে, তার মানে এই 8 সংখ্যাটা যোগ হলে কত হবে, 8 আর 10 যোগ করলে হবে 18, 18 যোগ হবে এর আগের গণসংখ্যার সাথে, তার মানে 4-এর সাথে 18 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 22, 22 যোগ হবে 6-এর সাথে, তাহলে 22 আর 6 যোগ করলে আমাদের কত হবে 28। হ্যাঁ, আমাদের 28 হয়। এবার আমাদের 28 এবং পরবর্তী আগের শ্রেণী গণসংখ্যা যোগ করলে মোট কত হয় 28, আর এসে 22 যোগ করলে হয় 40। তাহলে এটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করলে এভাবে করতে হয়। তার পরবর্তী বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আপনি মধ্যমান কিভাবে নির্ণয় করবেন মধ্যক শ্রেণীর? শিক্ষার্থী বন্ধুরা, মধ্যক শ্রেণীর মধ্যমান করতে গেলে উপর যে টেবিলটা আছে এই টেবিলে লিখে নেবেন এবং নিচে আরেকটা কলাম বার করতে হবে, সেটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। আপনারা ক্রমযুক্ত গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করবেন পূর্বে আমরা দেখিয়েছি, তবে আমরা আবার দেখাইতেছি। এখানে আমাদের প্রথম যেই গণসংখ্যা আছে সেটা ঠিকই থাকবে, তারপরে গণসংখ্যাটা যোগ হবে। 10-এ 8-এ যোগ করলে আমাদের কত হবে, এখানে এটা যোগ করলে হবে 18, 18 আর 4-এ যোগ হবে, 18 4 যোগ করলে 22, 22 আর 6 যোগ করলে আমাদের কত হবে, 22 আর 6 যোগ করলে আমাদের হবে 28, 28 আর 12 যোগ করলে আমাদের হবে কত 40। এবার আমরা এই মধ্যক শ্রেণীর মধ্যমান করা এই টেবিলটা করার পরে নিচে লিখতে হবে এখানে, আমরা এখানে লেখার পরে লিখব n সমান সমান ক্রমযুক্ত গণসংখ্যার সর্বশেষ সংখ্যাটা, তার মানে 40, 40। তারপরে আমাদের এটা নিচে লিখতে হবে সুতরাং দিয়ে আমাদের এখানে লিখতে হবে n/2, আর n/2 বলতে n বলতে 40, নিচে 2, 40 ভাগ হচ্ছে 2, তার মানে 20। তাহলে আমরা এখানে 20 সংখ্যাটা পাইলাম। এখন আপনাকে দেখতে হবে 20 সংখ্যাটা কোন জায়গায় আছে মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য। তাহলে 20 সংখ্যাটা কোন জায়গায় আছে একটু দেখতে হবে। তো আমরা আগে নির্ণয় করব মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী আমরা লিখে নিলাম মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে পাইছি 20। তাহলে এই যে 20 সংখ্যাটা আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার কোন জায়গায় আছে একটু দেখতে হবে। তাহলে প্রথমে ক্রমযুক্ত গণসংখ্যা এটা বোঝায় 8, তাহলে 1 থেকে 8 বোঝায়। তারপরে আমাদের এখানে এটা 8 শেষ, এরপরে গড়টা শুরু হয় 9 থেকে 28, 18, তারপরে গড়টা শুরু হয় 19 থেকে 22। তাহলে আমাদের এখানে 20 সংখ্যাটা শুরু হয়েছে F20-এর গড়, তার মানে 41 থেকে 50 হলো মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে মধ্যক শ্রেণী লিখে নেব 41 থেকে 50। আর আমাদের এখানে তারপর আমাদের কি বের করতে হবে মধ্যক শ্রেণীর মধ্যমান, আমাদেরকে বের করতে হবে মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা এখন নিচে লিখব মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যমান মানে দুটো যোগ হবে 41 যোগ 50, নিচে হবে 2, কারণ দুইটা সংখ্যা যোগ করছে নিচে 2 হবে। 41 আর 50 যোগ করলে হয় 91, নিচে 2, 91 ভাগ হচ্ছে 2, 91 আর ভাগ দিলে হয় আমাদের 45.5। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। কিভাবে আপনি মধ্যক শ্রেণীর মধ্যমান করতে হবে আশা করি কিভাবে করবেন 9 নম্বর প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রশ্নটা কিভাবে বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব 8 নম্বর প্রচুরক শ্রেণী মধ্যমান কিভাবে করবেন। এখন আমরা পড়ছি মধ্যক শ্রেণী মধ্যমান, এখন আমরা আলোচনা করব প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে করবেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম মধ্যক শ্রেণীর মধ্যমান, আমরা এখন আলোচনা করব প্রচুরক শ্রেণীর মধ্যমান। আপনি প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আসুন তাহলে শুরু করি। প্রচুরক শ্রেণী বের করার জন্য আপনার যে টেবিলটা দেওয়া ছিল আপনি এই টেবিলে খাতার উপরে সুন্দর করে তুলে নেবেন। তারপরে খাতার উপরে তুলে নেওয়ার পরে আপনি এখানে কিছু লিখতে হবে না, এখানে লিখবেন প্রচুরক শ্রেণী। তাহলে সুবিধা হবে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীটা এক্সট্রা কোনো কাজ করতে হয় না। প্রচুরক শ্রেণী হলো গণসংখ্যা বড় যেটা এটাই। তো এখানে গণসংখ্যা বড় কাটায় গণসংখ্যা বড় হলো ভাগ, তো মানে গণসংখ্যা বড় যেটা এটা হলো প্রচুরক শ্রেণী সবসময়। তার কথা 61 থেকে 70, আপনি এখানে লিখে নেবেন 61 থেকে 70। এবার হচ্ছে মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান। আমরা এখানে মধ্যমান বের করবো। তাহলে মধ্যমান মানে ধরুন যোগ, তার মানে 61 যোগ হলো 70 ভাগ হলো 2, তার মানে 1, 6, 12, 13। তাহলে এখানে ভাগ করলে আর নিচে আছে 2 এর 2, এটা হচ্ছে মধ্যমান। দুটো যোগ ভাগ 2 যোগ করছি 2টার জন্য ভাগ 2। হ্যাঁ, এবার আমরা দুটো যোগ করছি
এত সংখ্যা যোগ করছে 2টা, এই জন্য বাদ দিই। তাহলে যোগফল কত হয়? 6 দুগুণে 12, 1, তারপর হচ্ছে 5 দুগুণে 10, তার মানে 65.5। প্রচুরক শ্রেণীর মধ্যমান আপনি কিভাবে নির্ণয় করতে পারবেন, এটা হচ্ছে আমাদের আমরা এখন করলাম 8 নম্বর অঙ্কটা, মানে 8 নম্বর প্রশ্নটা করবো। আমরা এখন আলোচনা করবো 9 নম্বর প্রশ্নটা। একটু দেখেন কি বলছে। বলছে মদ্যক নির্ণয়ের সূত্র বিবৃতি করো, মানে মদ্যক নির্ণয়ের সূত্র লিখবেন, লিখে এই সূত্রের বিভিন্ন যেই মানগুলো আছে ওই মানগুলোর বিবরণ দিবেন। তাহলে কিভাবে দিবেন একটু খেয়াল করলে বুঝতে সুবিধা হবে। এবার আপনার মদ্যক নির্ণয়ের সূত্রগুলো বিবৃতি করব। খেয়াল করেন কিভাবে আপনি বিবৃতি করবেন খুব সহজে। আপনাকে লিখে নেবেন মদ্যকের সূত্রটা কি ছিল আমাদের? এল প্লাস n/2 মাইনাস ছিল fc আর ইন্টু ছিল h/fm। এটা ছিল মদ্যক নির্ণয়ের সূত্রটি। আর এখন মদ্যক নির্ণয়ের সূত্রের বিবৃতি করব আমরা। এখন বিবৃতি মানে করব এল। এল মানে হচ্ছে প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত। এল বলতে এখানে লিখবেন প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা। হ্যাঁ, নিম্ন সীমা মানে প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা, এটা হচ্ছে এল এর মান। এবার এন বলতে আমাদের বোঝায় গণসংখ্যা। এন বলতে আমাদের কি বোঝায়? এন বলতে আমাদের বোঝায় গণসংখ্যা। আমরা গণসংখ্যা বুঝে নিলাম। এবার এফসি। সেক্ষেত্রে বন্ধুরা এফসি মানে কি? এফসি মানে হলো প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত। এখানে সেক্ষেত্রে বন্ধু আমরা মদ্যক, এখানে প্রচুরক হবে না, এখানে মদ্যক শব্দটা উল্লেখ হবে, মদ্যক। তাহলে এফসি মানে কি? এফসি এফসি মানে হচ্ছে মদ্যক যে শ্রেণীতে অবস্থিত। হ্যাঁ, আমরা এখানে লিখবো মদ্যক যে শ্রেণীতে অবস্থিত, মদ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যা। হ্যাঁ, তার পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যা, এটা হচ্ছে এফসি মানটা। এফএম এবার আমরা এফএম মানে কি? এফএম মানে হচ্ছে মদ্যক যে শ্রেণীতে অবস্থিত, মদ্যক যে শ্রেণীতে অবস্থিত, মদ্যক যে অবস্থিত তার গণসংখ্যা, তার গণসংখ্যা। আর এখানে কি আছে? এস। এস মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। এস মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। আশা করি আপনারা এই মদ্যকের বিবৃতিটা বুঝতে পেরেছেন কিভাবে লিখবেন। এত সহজেই সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। এবার আমরা দেখবো তারপরে প্রশ্ন কি ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখবো 10 নম্বর প্রশ্ন। প্রচুরক নির্ণয়ের সূত্র বিবৃতি করো। প্রচুরক নির্ণয়টা কিভাবে বিবৃতি করবেন তা দেখাবো। আমরা এখানে প্রচুরক নির্ণয়ের সূত্রটি আমরা আসি, বিবৃতি আসি। প্রচুরক নির্ণয় সূত্র হলো এল প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। তাহলে এল বলতে বোঝায় প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা। এল বলতে বোঝায় প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা। f1 বলতে বোঝায় প্রচুরক শ্রেণী, মানে প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর প্রচুর শ্রেণীর গণসংখ্যা। আমরা এখানে গণসংখ্যা লাগাইতে পারি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ পূর্বের মানে আগের শ্রেণীর গণসংখ্যা। তারপরে f2 প্রচুরক শ্রেণীর, এখনো গণসংখ্যা লাগাই দেবেন। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা, পরের শ্রেণী গণসংখ্যা বিয়োগ করবেন, পরের শ্রেণী গণসংখ্যা বিয়োগ করবেন। আর এইচ মানে হচ্ছে কি? পার্থক্য। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো আশা করি কিভাবে আপনারা লিখবেন f1 এর মান, f2 এর মান, এবং আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার 11। 11 বলছে 1 9 4 6 4
এর মধ্যক নির্ণয় করো। আমরা এটার মধ্যক কীভাবে নির্ণয় করব আশা করি আমরা এখন সমাধান করব। আসলে তাহলে শুরু করি। মধ্যক নির্ণয় করার জন্য যে কোনো সংখ্যা দিয়ে আমরা আগে সংখ্যাগুলোকে সাজাইতে হবে। তো আমরা আগে লিখব উপাত্তগুলো সাজাই, তারপর আমরা এখানে সাজিয়ে লিখবো। এখানে তো সাজা আগে কী কী আসে, আগে সে 4 1 4 9 6 9। তারপর আমরা এখানে লেখাপড়া রাখবো এখানে n ইকুয়াল 1 2 3 4 5, তার মানে যা হচ্ছে 5 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যদি বিজোড় হয় তাহলে বিজোড় লিখবো। এখন আমরা মধ্যকের সূত্র লিখবো বিজোড়ের। মধ্যকের সূত্র দুইটা হয়, একটা জোড়ের একটা বেজোড়ের। তাহলে যেহেতু এখানে এটা বেজোড় তাহলে বিজোড় সূত্র লিখবো। আর মধ্যকের বিজোড় সূত্র হলো n+1/2 তম পদ। এটা হচ্ছে মধ্যকের বিজোড়ের সূত্র। তাহলে n বলতে এখানে আছে 5 যোগ হচ্ছে 1 নিচে হচ্ছে 2 তম পদ। আমরা তমপদ লিখে নিলাম। তারপর আমরা 5 আর 1 যোগ করে নেব। 5 আর 1 যোগ করলে হয় 6 নিচে 2 তমপদ। এবার আমরা 2 দ্বারা 6 ভাগ করলে হয় 3, তাহলে 3 তম তারপর হচ্ছে পদ। আমরা অবশ্য 3 তম পদের মান কত লিখতে হবে, সাধারণ সংখ্যা থেকে 1 2 3 3 তম পদের মান হলো 4, তাহলে এখানে 4 লিখতে হবে। তাহলে এটা হলো আমাদের মধ্যকের একটা নিয়ম। এবার আমরা মধ্যকের আর একটা নিয়ম দেখব। এখানে বলা আছে 6 4 9 5 এর মধ্যক নির্ণয় করো। আবারও মধ্যক, ওইটা ছিল বিজোড়ের, আমরা এখন করব মধ্যকের জোড়ের যে নিয়মটা। তাহলে আমরা এটাও মধ্য করতে গেলে আগে আমরা লিখতে হবে উপাত্তগুলো সাজাই। এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখব উপাত্তগুলো সাজাই। তাহলে সাজাই লিখতে গেলে আমাদের আগে কি আসবে, আগে আমাদের আসবে 4 5 6 9। আমরা সাজিয়ে লিখব 4 5 6 9 এই সংখ্যাগুলো। তারপর লিখব এখানে সেম আগের মতো ওয়ার্ড থাকবে, তবে ওইটা ছিল বিজোড়ের আর এটা হচ্ছে জোড়ের হবে। তাহলে n ইকুয়াল হচ্ছে 4, যা হচ্ছে জোড় সংখ্যা। তো এবার আমরা এখানে জোড়ের মধ্যকের সূত্র লিখব। আর জোড়ের মধ্যকের সূত্রটা আপনারা সহজেই শিখবেন ইনশাআল্লাহ। যেটা হচ্ছে জোড়ের মধ্যকের সূত্র হলো মধ্যবর্তী সংখ্যার সমষ্টি, মানে মাঝখানের সংখ্যাগুলোর সমষ্টি। আর যেহেতু সংখ্যা দুইটা যোগ করব এই জন্য বাই 2। এবার মধ্যবর্তী মানে হচ্ছে কি মাঝখানের। আমরা যে সংখ্যাগুলো সাজিয়ে লিখছি এই সংখ্যাগুলোর আগে একটা পরে একটা বাদ দিব, বাদ দেওয়ার পরে মাঝখানে যে দুটো সংখ্যা আছে ওই দুটো সংখ্যা আমরা যোগ করে লিখবো। তাহলে মাঝখানে দুটো সংখ্যা আছে 5 এবং 6। তাহলে আমরা কি করব, 5 এবং 6 সংখ্যা দুটো যোগ করব। 5 যোগ 6 আর সংখ্যা যোগ করছি দুইটা, এই জন্য নিচে আমরা কি লিখবো, নিচে লিখবো 2। এবার আমরা 5 এবং 6 যোগ করব। 5 আর 6 হচ্ছে 11, নিচে হচ্ছে 2। এবার আমরা 11 এবং 2 ভাগ করলে আমাদের কত হয়, 5.5। এটা হলো মধ্যকের আরেকটা নিয়ম। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব 13 নাম্বার। কইছে কোনো উপাত্তের পরিসর 55, সর্বনিম্ন যদি 43 হয় তাহলে সর্বোচ্চ কত। তাহলে যেহেতু এখানে আমাদের পরিসর দেওয়া আছে এই জন্য আমরা পরিসরের সূত্র লিখবো। আমরা ভিডিওর প্রথমে পরিসর লিখছিলাম। তাহলে পরিসর মানে হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন যোগ 1। তাহলে আমরা এখানে এটা হচ্ছে পরিসরের সূত্রটা লিখে নিলাম। তাহলে পরিসরের মানটা কি দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, পরিসর বলতে এখানে দেওয়া আছে কত 55 আর সর্বনিম্ন মান দেওয়া আছে 43। তাহলে এই দুইটা মান আমরা এখন বসাই দেব। পরিসর বলতে আমরা এখানে বসাবো, পরিসরের জায়গায় বসাবো 55 আর সমান সমান সর্বোচ্চ মান বের করব, এটা কোনো মান বসানো যাবে না। তারপর হচ্ছে মাইনাস ঠিকই থাকবে আর সর্বনিম্ন মান হলো 43 ব্র্যাকেট যোগ 1। এবার আমরা এখানে কাজ করতে পারি, 55 ঠিকই থাকবে, যেহেতু 1 ইকুয়ালে পর আছে প্লাসের, আগে চলে আসলে এটা মাইনাসের হবে। তাহলে পর আছে 1, আগে আসলে প্লাসের, পর আগে মাইনাসের, আর আছে সর্বনিম্ন এখন সর্বোচ্চ হবে সরি, আর সর্বনিম্ন 43। তারপর আমরা কি করবো, এখানে 55 থেকে 1 বিয়োগ করলে হবে 54 আর 43 আছে পর আছে মাইনাসের, এটা ইকুয়ালের আগে আসলে এটা হবে প্লাসের 43। আর এখানে সর্বোচ্চ এই শব্দটা হবে কি সর্বোচ্চ। আর আমরা সুতরাং এখানে কি করব, এটা যোগ করে সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তাহলে সর্বোচ্চ মানটা কী আসবে, সুতরাং সর্বোচ্চ মান হবে যোগ করলে আমাদের কত হবে, সমান সমান 4 3 হচ্ছে 7 আর হচ্ছে 4 5 হচ্ছে 9, 93। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।